নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। কোভিডের কারণে স্তব্ধ হয়ে গেল 2020-2021 জনগণনা। 2021 সালে শুরু হতে পারে এই জনগণনার কাজ। একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা পি.কে. চক্রবর্তী। 2020 এবং 2021 জনগণনা হচ্ছে না। কোভিড-19 মহামারীর কারণে এই জনগণনা পিছিয়ে গেল বলে জানিয়েছেন জনগণনা কার্য নির্দেশালয় ত্রিপুরার অধিকর্তা আইএএস পি.কে. চক্রবর্তী। তিনি তার ব্যক্তিগত অভিমত বলেছেন, 2021 মাঝামাঝিতে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে জনগণনা শুরু হতে পারে। বিশেষ করে করোনা মহামারী সংক্রমণের কারণে জনগণনা এই বছর শুরু করতে পারবেন না। জনগণনা কাজের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে, তার জন্য সময় লেগে যেতে পারে আরও 3 থেকে 4 মাস। তাই সামনের বছর 2021 সালে জনগণনার কাজ হতে পারে বলে জানান অধিকর্তা আইএএস পি.কে. চক্রবর্তী। সেন্সাস অফ ইন্ডিয়া 2021 অর্থাৎ জনগণনা 2021 আমরা বলি, এটা শুরু হওয়ার কথা ছিল 2020-তে, মানে প্রথম পর্যায়ে, আর দ্বিতীয় পর্যায়টা শেষ হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি 2021। সাধারণত কি হয়, মানে ফার্স্ট ফেজ যেটা হয়, মানে প্রথম পর্যায়ে যে জনগণনা হয় সেটা পিরিয়ড 45 দিন থাকে, এবং এই দিনগুলি কোন পিরিয়ডটাই হবে, কোন মাসে হবে সেটা সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি থাকে, স্কুল, তারপর স্কুল ভ্যাকেশন, রেনি সিজন, ইলেকশন, এইসব চিন্তাভাবনা করে রাজ্য সরকার মোটামুটি একটা ডেট করে, যাতে করে ওই সময় কর্মচারী যারা এনুমারেটর বা সুপারভাইজার হিসাবে নিয়োজিত হবে তাদেরকে নিয়োজিত করা যায় এবং কাজটা যাতে সঠিকভাবে ফিল্ড থেকে উঠিয়ে আনা যায়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পণের জন্য গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল গুণধর স্বামীর বিরুদ্ধে। ঘটনা বিশালগড় থানাধীন গোকুলনগর এলাকায়। অভিযুক্ত স্বামী রিপন সরকার পলাতক। অন্যদিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অগ্নিদগ্ধ গৃহবধূ। গৃহবধূর উপর কেরোসিন ঢেলে আগুন, অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনা রাজ্যের বিশালগড় থানাধীন গোকুলনগর পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল 9টায় নিজ বাড়িতে 20 বছর বয়সিয়া গৃহবধূ রূপা নাথকে তার স্বামী রিপন সরকার কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। গৃহবধূর চিৎকার শুনে এলাকার লোক একত্রিত হলে অভিযুক্ত স্বামী রিপন সরকার পালিয়ে যায়। খবর পেয়ে গৃহবধূর বাপের বাড়ির লোকজন গৃহবধূকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে হাপানিয়া হাসপাতালে রেফার করে দেন। জানা গিয়েছে, গৃহবধূর শরীরের 90% পুড়ে গিয়েছে। এদিকে আরও জানা যায়, স্বামীর রিপন সরকার শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা এনে দেওয়ার জন্য মানসিকভাবে অত্যাচার করে আসছিল, যার জন্য গৃহবধূর আজ এই মরণ দশা। কেরোসিনটা ঢালিয়ে সাথে বাড়ি হয়েছে না, আগুন লাগাই দিয়া লাগাইছে, লাগাইয়া বাড়িতে সিটকেট লাগাইছে না, পেঁয়াজের কাঠি হালাই দিছে, হালাই দিয়ে জ্বালা লাগাইছে। এখন আরো সব বুঝবো দেখা দরজাটা আসলে লাইটটা খুঁজে খুললা, তারপরে কাপড়তে যাচ্ছে এটা জানে না, রেডা জানে না, রেডা ওরে ভালো হোক, রেডা ওরে ভয়ের উপর দেখে তোর শ্বশুর, হ্যাঁ রেডাই তো জানে না। তো তোর জামাই তোরে গাও কেরোসিন ঢালিয়া দরজাটি লাগাই দিয়ে এই জানালা দিয়ে মেজার কেটে পালাইছে। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
পারিবারিক কলহের জেরে নিজ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল আগরতলা খয়েরপুর এলাকার জনৈক গৃহবধূ। পরে দমকল বাহিনীর কর্মীরা অগ্নিদগ্ধ গৃহবধূকে জিবি হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হল না। দীর্ঘ লড়াইয়ের পর গতকাল রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই গৃহবধূ। স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে গায়ে আগুন দিল গৃহবধূ। ঘটনাটি ঘটে রাজধানী আগরতলার খয়েরপুর এলাকায়। স্বামী দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়ে আসছিল বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার রাতে। আশপাশের লোকজনেরা এই ঘটনা দেখে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে সেই মহিলাকে নিয়ে আসে রাজধানী আগরতলার জিবি হাসপাতালে। দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকবার পর মঙ্গলবার রাতে সেই গৃহবধূ প্রয়াতা হয়েছেন। মঙ্গলবারই সেই গৃহবধূর পোস্টমর্টম করা হয়েছে। পোস্টমর্টম করবার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়া হয়। ঝামেলা করে বুঝলি, ঝামেলা তো করে তো অনেক সময় বাবার বাড়িতে পাঠাইতে ঝামেলা করে এসে যাবে। তো আমরা মনে করি কি তা থাক, কতদিন রেখা ঠিক দিয়ে দিলে মায়েরা আবার ঠিক হইব, ছেলে মনে ঠিক হইব না। তারা আছে না এমন ভাবেই করে, তাই না? দুদিন পরে পরে মানে এটা খাইলে এমনি খুব ভালো আছে, এটা খাইলে আছে না একটু স্ত্রী দিতে। আর সেদিন বলে ঘটনা হয়েছে, মারপিট করছে, একটা থাল দিয়ে বলে বাড়ি দিচ্ছে গান পাতারে, আর একটা শুদ্ধ বলে ফিরে গেছে। তারপরে হেরে বলে গেছে করে মারলাম, আমি কতলে তো আমি কই যাবো, তাই এরপরে বাইরে গেছে, বাইরে বাইক কিনে দিছি। তারপরে একটা কল আছে, কলের সামনে একটা কেরাসিন পাম্প আছে, এই ডান্ডার থেকে শৈল বলে কেরাসিন নিজে জ্বলছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিনামূল্যে বিকলাঙ্গদের পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনীয় সামগ্রী প্রদানের লক্ষ্যে সিআরসি এবং সোনামুড়া মহকুমা শাসকের উদ্যোগে এক দিবসীয় এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন মহকুমার প্রায় শতাধিক বিকলাঙ্গ উপস্থিত ছিলেন। সিআরসি ত্রিপুরার উদ্যোগে এবং সোনামুড়া মহকুমা শাসকের সহযোগিতায় 17ই নভেম্বর সোনামুড়া টাউন হলে একদিনের বিকলাঙ্গদের বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদানের ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন মহকুমার শতাধিক বিকলাঙ্গদের পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় নথিপত্র দেখে তাদের নাম নথিভুক্ত করা হয়। 15 দিন পর তাদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে বলে জানিয়েছেন সিআরসির ডাইরেক্টর রাজেশ কুমার সিং। উনি বলেন, মানব সেবায় নিয়োজিত তারা, বিকলাঙ্গদের যে কোনো সুযোগ সুবিধা দিতে তারা প্রস্তুত সর্বদাই। এদিন মহকুমা শাসক সুব্রত মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, অনেক বিকলাঙ্গ ভাই বোন আছেন যারা এখনো কোনো সুযোগ সুবিধা পাননি। সোনামুড়ায় বিকলাঙ্গদের এই ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য সিআরসিকে ধন্যবাদ জানান তিনি। আগামী দিনও এই ধরনের শিবির করবার জন্য আশা ব্যক্ত করেন এবং মহকুমার প্রতিটি বিকলাঙ্গ যাতে এই সুযোগ সুবিধা পেতে পারে এই ব্যবস্থা করবেন তিনি। এদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই শিবির চলে। उपस्थित हुए हैं जो कि हमारे इस कार्यक्रम को सहयोग दे रहे हैं एसडीएम साहब, एस मजूमदार साहब। फिर हम लोग इसी जगह एसेस करके हम इनका पर्टिकुलर मालूम सकें कि इसको क्या क्या प्रॉब्लम है, उस हिसाब से हम आज आइडेंटिफाई करेंगे। সোনামুড়া থেকে মোহাম্মদ মামুনের রিপোর্ট, নিউজ বাংলা। এডিসি নির্বাচনকে পাখির চোখ করে ফটিকরা বিধানসভাধীন জুড়িছড়া এডিসি ভিলেজের 38 নং বুথে ফটিকরা মন্ডল বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে এক দিবসীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ফটিকরায় মন্ডল জনজাতি মোর্চার সভাপতি পূর্ণমোহন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। রাজ্যে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলার 51 ফটিকরায় বিধানসভার আওতাধীন জুড়িছড়া এডিসি ভিলেজের 38 নম্বর বুথে ফটিকরায় বিজেপি মন্ডল জনজাতি মোর্চার উদ্যোগে এক দিবসীয় এক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা হর্টিকালচারের চেয়ারম্যান সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জনজাতি মোর্চার সহ সভাপতি উমেশ দেববর্মা, ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক লগ্নমণি রিয়াং। উপস্থিত ছিলেন ফটিকরায় মন্ডল জনজাতি মোর্চার সভাপতি পূর্ণমোহন দেববর্মা। উপস্থিত ছিলেন স্থানীয় 38 নম্বর বুথের বুথ সভাপতি কমল চরণ দেববর্মা সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত নেতৃত্বরা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজগুলোকে নিয়ে আলোচনা করেন এবং আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
এলাকার বিধায়ক সুধাংশু দাস বলেন, ফটিকরায় বিধানসভার অন্তর্গত জনপদ এলাকাগুলোতে বর্তমান রাজ্য সরকার প্রতিটি উন্নয়নমূলক কাজ করছে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সহ উন্নয়নমুখী কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তাছাড়াও বলেন যে ফটিকরায় আম্বেদকর কলেজের জন্য নতুন করে ছাত্রছাত্রীদের জন্য স্থাপন হচ্ছে বিজ্ঞান বিভাগের ল্যাব ঘর। বর্তমান রাজ্য সরকার আগামী 25 তারিখ থেকে কাজ শুরু করবে এবং সেই সঙ্গে হোস্টেলও নির্মাণ হচ্ছে, এমনটাই জানান এলাকার বিধায়ক সুধাংশু দাস। এছাড়াও তিনি বক্তব্য রাখতে গিয়ে কি বলেছেন শুনবো। সামান্য কিছু দিয়ে কিছু মানুষকে কিছু অর্থ দিয়ে তারা নির্বাচনের আগে কেনার চেষ্টা করে, এইভাবে 25 বছর তারা নির্বাচন করেছে, জিতেছে। আমরা চাই এই অবস্থার পরিবর্তন হোক। নির্বাচনে কে কাকে ভোট দেবে, কোন দলকে ভোট দেবে, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত অধিকার, এটা মানুষের অধিকার, এটার উপরে আমাদের বলার কিছু নাই। কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কাঞ্চনপুরে জয়েন্ট মুভমেন্ট কমিটির ডাকা বন্ধের দ্বিতীয় দিনে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত দশদা পূর্ব লক্ষ্মীপুরের ওয়াটার সাপ্লাই অপারেটর সুবল দে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে প্রকৃত দোষীদের খুঁজতে মরিয়া হয়ে উঠছে পুলিশ প্রশাসন। জয়েন্ট মুভমেন্ট কমিটির ডাকা কাঞ্চনপুর বন্ধের দ্বিতীয় দিনে আহত এক ব্যক্তি 17 নভেম্বর 2020 কাঞ্চনপুর মহকুমার দশদা পূর্ব লক্ষ্মীপুরে ওয়াটার সাপ্লাই অপারেটর সুবল দে, যার বাড়ি লক্ষ্মীপুর, উনি প্রতিদিন লক্ষ্মীপুর ওয়াটার সাপ্লাই মেশিনে জল ছাড়তে যান। একইভাবে মঙ্গলবারও তিনি ওয়াটার সাপ্লাইয়ের জল ছাড়তে গিয়েছিলেন। সূত্রের খবর, মেশিন ঘরের পাশে কিছু অচেনা বুড়ো লোক, তাদের সঙ্গে তার তর্ক বিতর্ক হয়। কে বা কারা সুবল দেকে মারধর করে জানা যায়, পুলিশ তার তদন্ত করছে। কে মারধর করেছে তা এখনো জানা যায়নি। স্থানীয় কিছু লোক সুবল দেকে এনে পুলিশের হাতে তুলে দেয়। দশদা হাসপাতালে তাকে রেফার করা হয়। দশদা হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় কাঞ্চনপুর হাসপাতালে। কাঞ্চনপুর হাসপাতালে আসবার আধা ঘন্টা পর তাকে কাঞ্চনপুর হাসপাতাল থেকে রেফার করে দেয়া হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর জেলা হাসপাতালে। বর্তমানে ওই এলাকায় শান্তির বাতাবরণ ফিরিয়ে আনতে ওসি, এসডিপিও সহ পুলিশের পদস্থ আধিকারিকেরা অবস্থান করছেন। ওনাদের কাছ থেকে মৌখিকভাবে জানা যায় অতি সত্বর ওনারা আসামিকে গ্রেফতার করবেন। কি হয়েছিল আপনার? সকালে অপারেটর জল দিতে গেছিল? বিএসি বাজার যাওয়ার পরে এরপরে কি হয়েছিল? যাবার পরে এখান থেকে খবর পাইছি যে তারা এখানে মাইরা জলের মধ্যে ফেলাইয়া পুরা শরীরটা তার ভিজা আছে। জলের মধ্যে ফেলাইছে? জলের মধ্যে ফেলাইছে মারিয়া। ঘর থেকে সকালে কটার সময় বেরিয়েছে? ঘর থেকে বাড়াইছে তো এটা তো 8টা তো 7টা থেকে তো সাপ্লাই শুরু করে দেওয়া। তবে ঘটনাটা হয়েছে গিয়া 11টায়। আপনারা কটার সময় খবর পাইছেন? আমরা খবর পাইছি কটা বাজবো বেশি একটা অনুমানিক 11:30। 11:30 খবর পাইছেন? 10টা কি 11:30। এরপরে কি আপনারা দশদা হাসপাতালে ভর্তি করছেন? এরপরে আমরা যাইতে যাইতে তারা দশদা হসপিটাল লইয়া আইছে। কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনের ফল বাতিল এবং কেন্দ্রীয় যুবদল সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সংগঠিত করল বিএনপি। অপ্রীতিকর ঘটনা থেকে রেহাই পেতে তৎপর পুলিশ প্রশাসন। বাংলাদেশের ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনের ফল বাতিল এবং কেন্দ্রীয় যুবদল সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যুবদলের সকল নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল 4টায় জেলা যুবদলের ব্যানারে চিনিশপুরস্থ বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাংলাদেশের ঢাকা সিলেট মহাসড়ক হয়ে শহরমুখী রওনা হলে পুলিশের বাধার মুখে পড়ে ফের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহিন শাহ মোহাম্মদ শানুর সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শাহিন শাহ শানু। নরসিংদী জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলমগীর হাবিব এবং সুলেমান ভুইয়া
তাছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ হুসেন চৌধুরী, হুমায়ুন কবির, রাসেল সহ অন্যান্যরা। যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল এবং সমাবেশকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করতে ঢাকা সিলেট মহাসড়ক সহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ঢাকা বাংলাদেশ থেকে মিন্টু দাসের রিপোর্ট, নিউজ বাংলা। চুরি যাওয়া মোবাইল সহ দুজনকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতরা হলো সাহেব দাস এবং দেবব্রত সরকার। ধৃতদের কাছ থেকে প্রায় 50টি নামি দামি কোম্পানির মোবাইল উদ্ধার করেছে পুলিশ। চুরি যাওয়া মোবাইল সহ দুজনকে গ্রেফতার করলো পশ্চিমবাংলার ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 50টি নামি দামি কোম্পানির মোবাইল সেট, যার বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সাহেব দাস, বয়স 23, বাড়ি ইংরেজবাজার থানার নিউ গণেশপুর এলাকায়। অন্যজনের নাম দেবব্রত সরকার, বয়স 25, বাড়ি হবিবপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের 2 তারিখ মালদা শহরের রাজমহল রোড এলাকায় একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটলে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিউ গয়েশপুর থেকে সাহেব দাসকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে সোমবার রাতে হবিবপুর এলাকা থেকে দেবব্রত সরকারকেও গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় সাহেব দাস মোবাইল চুরি করে দেবব্রত সরকারকে সাপ্লাই করত। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় 48টি নামি দামি কোম্পানির মোবাইল সেট। মঙ্গলবার ধৃতদের জেলা আদালতে সুপার্দ করা হয়। দেখুন, ইংলিশ বাজার থানায় টিম খুবই সুন্দর কাজ করেছে। 2 তারিখে শফাকত হুসেন ওর মোবাইলের দোকান রাজমহল রোডে, ওখান থেকে মোবাইলগুলো চুরি হয়ে এফআইআর রেজিস্টার করা হয়। 30খানা নতুন মোবাইল চুরি হয়েছিল। ইংলিশ বাজার থানা ইনভেস্টিগেশন করে 2 জনকে অ্যারেস্ট করেছে। টোটাল 48 মোবাইলস ওদের কাছ থেকে রিকভারি করা হয়েছে। তার মধ্যে 39 হচ্ছে নতুন আর বাকি হচ্ছে পুরনো। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দীঘায় বেড়াতে গিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী প্রসঙ্গে সমালোচনা করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। ব্যঙ্গার্থক অর্থে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কথা সামনে আনলেন বিরোধী দলনেতা। পশ্চিমবাংলার দীঘায় বেড়াতে এসে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বিতর্কিত মন্তব্য। বিরোধী দলনেতা আব্দুল মান্নান দীঘায় বেড়াতে এসে শুভেন্দু অধিকারীর বর্তমান রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে সিঁড়ি বেয়ে উপরে ওঠেন সেই সিঁড়ি ভেঙে দেন। উনি কারো জনপ্রিয়তা সহ্য করতে পারেন না এবং ভাইপোকে ছাড়া কাউকে চেনেন না তিনি। তাই তো শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্বের সৃষ্টি। সিঙ্গুর নয়, শুভেন্দুর হাত ধরেই নন্দীগ্রাম আন্দোলনের ফলে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে। আজ সেই শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী ভুলে গিয়েছেন। এটা ওদের নিজস্ব দলীয় ব্যাপার, সেখানে আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, যখন নন্দীগ্রাম ইস্যু শুরু হয় তখন তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে সিঙ্গুর আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য কংগ্রেস নন্দীগ্রাম তৈরি করেছে। আপনারা নন্দীগ্রামের শুরু থেকে মুখ্যমন্ত্রী গ্রাম ছিলেন, তার এই সেদিনের ফুটেজ যদি দেখেন আপনারা, আপনাদের পুরনো ফুটেজে দেখবেন মুখ্যমন্ত্রী সেদিন মানে তৃণমূল নেত্রী সুপ্রিমো সেদিন বলেছিলেন যে নন্দীগ্রামে কিছুই হয় না, ওখানকার সিঙ্গুরের আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য কংগ্রেস চক্রান্ত করে এটা করেছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে শুভেন্দু অধিকারী ওখানে আন্দোলনটা এমনভাবে নিজের হাতে নিয়ে নিল। প্রথমে যে ভূমি রক্ষা কমিটি যেটা তৈরি হয়েছিল তাতে ছিল কংগ্রেস ছিল, এসইউসি ছিল, তৃণমূল ছিল আর সিদ্দিকুল্লাহর পার্টি ছিল। বিজেপি এবং সিপিএম বাদ দিয়ে বাকি সমস্ত 5টা রাজনৈতিক দল ছিল। সিদ্দিকুল্লাহ চৌধুরীর দল, কংগ্রেস ছিল, বামপন্থীরা ছিল, সিপিএম বলছি, তৃণমূল কংগ্রেস ছিলেন। এই দলগুলো নিয়ে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি হয়েছিল। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। রেলে কাটা পড়ে মৃত্যু হলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির। ঘটনা ধর্মনগর মহকুমাধীন ডুপিরবন স্থিত কাকরি ব্রিজ সংলগ্ন এলাকায়। পরে পুলিশের তল্লাশিতে কাকরি নদী থেকে উদ্ধার হয় মৃতদেহ, তবে পরিচয় জানা যায়নি।
ধর্মনগর থেকে বদরপুরগামী একটি রেল ইঞ্জিনে কাটা পড়ে মৃত্যু হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। ঘটনা ধর্মনগর মহকুমাধীন ডুপিরবন স্থিত কাকড়ি ব্রিজ সংলগ্ন এলাকায়। প্রথমে রেল কর্মীরা এই ঘটনার সম্বন্ধে জানতে পেরে ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির একটি কাটা পায়ের অংশ উদ্ধার করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন সহ রেল পুলিশের তল্লাশিতে কাকড়ি নদীতে ছিটকে পড়া অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনার সম্বন্ধে বলতে গিয়ে ধর্মনগর জিআরপি থানার ওসি সৌমেন সরকার জানান, আজকে সকালবেলা 10:15 নাগাদ একটা ওই রেলওয়ের যে স্টেশন মাস্টার খবর দিছে যে কাকড়ি ব্রিজে এখানে একটা রানওভার হয়েছে। তো আমরা অ্যাকর্ডিংলি আইলাম, আয়া স্পটে খালি একটা ডাইন পাওয়ার অংশ দেখছি। তো ডাইন পাওয়ার অংশ দেখছি, বাকি বডিটা নিচে পড়ে গেছে, সাসপেক্ট করছে। তো পাড়া দিক কেমন হয়েছে, এটা মেল আননোন মেল আর কি। তো এখন আমরা এখানে লোকাল দুইটা পাবলিকের সাহায্যে আমরা ডেড বডিটা খুঁজে পাইলাম আর কি। তারা সাহায্য পাইয়া এখন ডেড বডিটা এখনো আইডেন্টিফাই হয়েছে না। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরাতন টাউন হলের নতুন নামকরণ হল অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন। ভবনের শুভ দ্বারোদ্ঘাটন করেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরাতন টাউন হলের সংস্কার এবং নতুন নামকরণ অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের শুভ দ্বারোদ্ঘাটন হল আজ। উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন মানিক লাল নাথ সহ ধর্মনগর পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা ধর্মনগরের মহকুমা শাসক কমলেশ ধর। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন শক্তি ভট্টাচার্য। প্রয়াত অর্ধেন্দু ভট্টাচার্য ছিলেন নাট্য এবং সিনেমা জগতে বরেণ্য ব্যক্তিত্ব। তার নাটক প্রশংসা পেয়েছিল সত্যজিৎ রায়ের মতো বিশ্ববিখ্যাত প্রযোজকের কাছে। অর্ধেন্দু ভট্টাচার্যের কর্মক্ষেত্রে মহান কৃতিত্বের জন্য ধর্মনগর টাউন হলটিকে ওনার নামকরণ করা হয়। উক্ত অনুষ্ঠান সম্বন্ধে বলতে গিয়ে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, দারুণ ভাবে এগোচ্ছে। অনুরূপভাবে ধর্মনগরের ছেলে অর্ধেন্দু বিকাশ ভট্টাচার্য, সে সত্যজিৎ রায়ের দ্বারা প্রশংসিত তার একটা চলচ্চিত্রের জন্য, সেটার নাম হচ্ছে মানিক রাইতং, এবং মেঘালয় গভর্নমেন্টের তৎকালীন সময় মেঘালয় গভর্নমেন্টের আমন্ত্রণে এই ফিল্মটা সে তৈরি করেছিল এবং এটা পরবর্তী সময় 3টা ডাবিং হয়েছে ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোর জন্য, ইংলিশে, আর মেঘালয় চলেছে খাসিয়া ল্যাঙ্গুয়েজে, আর একটা হিন্দিতে। দুর্ভাগ্য আমাদের যে এর 1-1.5-2 বছরের মাথায় অর্ধেন্দু আমাদের মাঝ থেকে হারিয়ে যায়, মানে ওর অসুস্থতার কারণ সে মৃত্যু মুখে পতিত হয়। কিন্তু সত্যজিৎ রায় ইন্টারন্যাশনাল ফেমাস চলচ্চিত্রকার, ফিল্ম ডাইরেক্টর এবং একজন জাপানিজ চলচ্চিত্রকার। এখানে ছবিটাও আছে ওনার, যে অর্ধেন্দুকে খুব প্রশংসা করেছিলেন। একটা ব্রাইট ফিউচার ছিল। অর্ধেন্দু ধর্মনগরের ছেলে, এই পোস্ট অফিস রোড, সেন্ট্রাল রোড, জহিন্দ রোডের এই জায়গার সে ছেলে। তাই তার এই দক্ষতাটা, তার এই কর্মকুশলতাটা আজকালকার প্রজন্ম কেউ জানেই না। হ্যাঁ, তাই ওকে স্মৃতিতে ধারণ করার জন্য, ধর্মনগর মানুষ জানার জন্য যে এই পুরানো টাউন হলটাকে সংস্কার করার পরে এই অর্ধেন্দু নামকরণ করা হলো। এতে আমি মনে করি ধর্মনগরের মানুষ ব্যক্তিগতভাবে খুব খুশি হবেন যে একজন কৃতি গুণান্বিত মানুষ, তার নামে এই হলের নামকরণ হয়েছে এবং এতে সবাই কিন্তু অত্যন্ত খুশি এবং আনন্দিত। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। উৎসবের দিনগুলোতে দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার এবং জল বিতরণ করল স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী সংস্থা। ধর্মনগরের দিঘির পাড়ে 2 দিন ব্যাপী এই পরিষেবা দিয়ে গেছেন সংস্থার সদস্যরা। উৎসবের দিনেও যাতে মানুষ করোনা অতিমারি থেকে নিজেদের রক্ষা করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখে উত্তরের ধর্মনগরে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থার উদ্যোগে 2 দিন ব্যাপী ধর্মনগর দিঘির পাড়ে জল, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কেন্দ্র চালু করা হয়েছিল। 2 দিন ব্যাপী চলা এই বিতরণ কেন্দ্রে সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সংস্থার সদস্যরা জানান, তারা যে লক্ষ্যকে সামনে রেখে এই বিতরণ কেন্দ্র চালু করেছিলেন, মানুষের স্বতঃস্ফূর্তভাবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সংগ্রহ তাদের বিতরণ কেন্দ্রকে সার্থকতা দান করেছে। উৎসবের এই দিনগুলোতে অনেকেই বাড়ি থেকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে আনতে ভুলে যান। সেই পরিস্থিতিতে স্বপ্ন ছোঁয়ার এই বিতরণ কেন্দ্র মানুষকে দারুণভাবে সাহায্য করেছে, তাতে কোনো সন্দেহ নেই। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। আগামী 29 নভেম্বর থেকে শুরু হবে টিসিএস এবং টিপিএস পরীক্ষা। এইবারই প্রথম ধর্মনগর মহকুমায় দুটি পরীক্ষা সেন্টার খোলা হয়েছে। এক, ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন, 2, ধর্মনগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। এতে উপকৃত হবেন উত্তর জেলার ছাত্রছাত্রীরা। এই প্রথম উত্তর জেলার ধর্মনগরে টিসিএস এবং টিপিএস পরীক্ষার্থীদের জন্য খোলা হচ্ছে দুটি পরীক্ষা কেন্দ্র, যথাক্রমে ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন এবং ধর্মনগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। আগামী 29 নভেম্বর বেলা 11 ঘটিকা থেকে শুরু হবে টিসিএস এবং টিপিএস পরীক্ষা। এই পরীক্ষা হবে একদিনের। মোট পরীক্ষার্থী 602 জন। এই পরীক্ষাকে সামনে রেখে উভয় সেন্টার পরিদর্শন করেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা। একমাত্র উত্তর ত্রিপুরা জেলার টিসিএস এবং টিপিএস পরীক্ষার্থীরা এই সেন্টার দ্বয়ে পরীক্ষা দিতে পারবেন। টিসিএস টিপিএস পরীক্ষা আগামী 29 নভেম্বর থেকে শুরু হবে। তো এই পরীক্ষার সেন্টার ত্রিপুরার বিভিন্ন জায়গায় হয়েছে। এইবারই প্রথম ধর্মনগর মহকুমায় ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলার দুটি সেন্টার পড়েছে, একটি বীর বিক্রম ইনস্টিটিউশনে, একটি ধর্মনগর বালিকা বিদ্যালয়ে। তো বীর বিক্রম ইনস্টিটিউশনে আমাদের বিদ্যালয়ে 301 জন, বালিকা বিদ্যালয়ে 301 জন পরীক্ষা দেবে। আমরা এইবার ধর্মনগর প্রথম এই পরীক্ষার সেন্টার পাচ্ছি। এখানকার স্থানীয় পরীক্ষার্থীরা উপকৃত হবে। আমরাও এর যে প্রস্তুতি, এই প্রস্তুতি চূড়ান্তর দিকে যাচ্ছি। আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছি, দপ্তরের সঙ্গে, আমাদের এসডিএম, টিপিএসসির সেক্রেটারি, টিপিএসসির HONDDO এবং অন্য একজন অফিসার এসেছিলেন, স্কুল ভিজিট করেছেন এবং দেখে গেছেন। আমরা প্রস্তুতি নিচ্ছি। কোন কোন জেলার পরীক্ষার্থীরা স্যার এখানে এসে পরীক্ষা দেবে? এখানে শুধুমাত্র উত্তর ত্রিপুরার সমস্ত পরীক্ষার্থীরা আসবে। কাঞ্চনপুর মহকুমা, পানিসাগর মহকুমা, কদমতলা, আমাদের ধর্মনগরের স্থানীয় ছেলেরা, ছেলে মেয়ে উভয়ই থাকবে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।